আমি এখানে একটা বেনজিন অণু আঁকছি। এরপর আমরা দেখব যে এই অণুটাতে ইন্টারেস্টিং কিছু ঘটতে পারে কিনা। তাহলে অণুটা আঁকা যাক। বেনজিনে একটা রিংয়ে 6টা কার্বন থাকে। তাহলে 1 2 3 4 5 আর 6, একটা রিংয়ে 6টা কার্বন আছে। বেনজিনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে কারণে এটা সাইক্লোহেক্সেন থেকে আলাদা তা হলো এর রিংয়ে 3টা দ্বিবন্ধন আছে। ধরলাম যে এই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, এই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, আর এখানকার এই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে। আমি এখানে হাইড্রোজেনগুলো আঁকছি যাতে আমরা মনে করতে পারি যে সেগুলো এখানে আছে। আমি একটু ভিন্ন রং দিয়ে এগুলো দেখাই। তাহলে এখানকার এই কার্বনটার সাথে কতটা হাইড্রোজেন যুক্ত থাকবে? 1 2 3, 3টা যোজিত ইলেকট্রন এর মধ্যেই ব্যবহৃত হয়েছে। তাহলে এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে। এখানকার কার্বনেও একই ব্যাপার, এটাও একটা হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত। তাহলে এরও 4টা যোজিত ইলেকট্রন ব্যবহৃত হলো। এখানেও একই ব্যাপার। আমার মনে হয় আপনারা প্যাটার্নটা দেখতে পাচ্ছেন। এদের প্রতিটাতে কার্বনের সাথে 3টা বন্ধন আছে। 2টা কার্বনের মধ্যে একক বন্ধন আছে, একটা অতিরিক্ত দ্বিবন্ধন আছে, আর চতুর্থ বন্ধনটা আছে হাইড্রোজেনের সাথে। এখানে সবগুলো হাইড্রোজেন আঁকা যাক। আমি এটা এরকম রং দিয়ে করছি যাতে এগুলোর দিকে খুব বেশি মনোযোগ না যায়। তাহলে এখানে এটা হলো একটা বেনজিন। ভবিষ্যতে আপনারা বেনজিন নিয়ে অনেক কিছু দেখবেন, কিন্তু এই ভিডিওতে আমরা বেনজিনের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখব এবং বোঝার চেষ্টা করব, আর সেটা হলো রেজোনেন্স। রেজোনেন্স রেজোনেন্স এটা শুধু বেনজিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা অনেক অর্গানিক অণুরই বৈশিষ্ট্য। কিন্তু বেনজিনের ক্ষেত্রেই এই ব্যাপারটা সবচেয়ে মজার। তাহলে আসুন চিন্তা করা যাক এখানকার এই অণুটাতে কি ঘটতে পারে। এখানে এই ইলেকট্রনটা আছে, এখানে এই ইলেকট্রনটা আছে। এটা একটা ভিন্ন রং দিয়ে করা যাক। আমি এটা নীল রং দিয়ে দেখাই। এখানে আমার একটা ইলেকট্রন আছে। এখন এখানকার এই ইলেকট্রনটা যদি এখানকার এই কার্বনের কাছে চলে যায়, তবে এই কার্বনটাতে এখনও অন্য বন্ধন ইলেকট্রনটা আছে। এটা এই কার্বনকে কেন্দ্র করে কিছুটা ঘুরে যাবে। তাহলে এই ইলেকট্রনটা এখানে আসলো। এখন এই কার্বনটার 5টা ইলেকট্রন দরকার নেই, তাই এই ইলেকট্রনটা এখানকার এই কার্বনের কাছে চলে যাবে। এবার এই কার্বনটার 5টা ইলেকট্রন দরকার নেই, তাই এই ইলেকট্রনটা মূল কার্বনটাতে, যেটার প্রথম ইলেকট্রন হারিয়েছিল, সেটাতে ফিরে যাবে। তাহলে শেষ পর্যন্ত সবগুলো আবার একই রকম হয়ে গেল। তাহলে এটা যদি ঘটে তবে আমরা এরকম একটা কাঠামো পেতে পারি, যেটা দেখতে এরকম হবে। আমি উভয় দিকে তীর চিহ্ন দিচ্ছি, কারণ আমরা যে কোনো দিকে যেতে পারি। তাহলে প্রথমে শুধুমাত্র কার্বন চেইনটা আঁকা যাক। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন আর 6 কার্বন। আর এটার ক্ষেত্রে দ্বিবন্ধনটা এখানে ছিল, কিন্তু এবার সেটা এখানে সরে গেছে। আমি দ্বিবন্ধনটা এখানে নীল রং দিয়ে দেখাই যাতে পার্থক্যটা বোঝা যায়। এবার দ্বিবন্ধনটা এখানে আছে, এই নীল ইলেকট্রনটা এখানে সরে গেছে, এই নীল ইলেকট্রনটা উপরে এখানে চলে এসেছে। আচ্ছা, এটার কালার কোড করি, তাহলে সব পরিষ্কারভাবে বোঝা যাবে। এটা একটা সবুজ ইলেকট্রন। এবার এই সবুজ ইলেকট্রনটা এই কার্বন থেকে এই কার্বনে চলে গেছে। আমরা কল্পনা করতে পারি যে এটা সেরকম কিছু করেছে। এবার এখানকার এই ম্যাজেন্টা ইলেকট্রনটা, যেটা এই কার্বনের সাথে ছিল, সেটা এখানকার এই কার্বনের কাছে চলে এসেছে, আর সেই সাথে দ্বিবন্ধনেরও অবস্থান পরিবর্তন হয়েছে। এই তীর চিহ্ন দিয়ে সেটাই বোঝানো হয়েছে। আর এরপর এখানে এই ইলেকট্রনটা নীল রঙেরই থাক, এই নীল ইলেকট্রনটা মূল কার্বনের কাছে ফিরে এসেছে, আর এবার দ্বিবন্ধনটা এখানে চলে এসেছে। তাহলে আমরা প্রকৃতপক্ষে একই রকম একটা অণু পেলাম। এটা আসলে এটাকে একভাবে ঘুরালে পাওয়া যায়, কিন্তু এই দ্বিবন্ধনগুলো সামনে পেছনে উল্টাতে থাকবে এই অবস্থান আর এই অবস্থানের মধ্যে, আর এটা করতেই থাকবে। এটা এভাবে উল্টাতে থাকবে সামনের দিকে অথবা পেছনের দিকে। আর বেনজিনের ক্ষেত্রে বাস্তবতা হলো এটাই যে এটা প্রকৃতপক্ষে কখনোই এই কাঠামো অথবা এই কাঠামোতে থাকে না। এটা প্রকৃতপক্ষে সবসময় এই দুইটার মাঝামাঝি কোনোভাবে থাকে। বেনজিনের ক্ষেত্রে প্রকৃত অবস্থাটা আসলে এর চেয়ে ভিন্ন কিছু হয়। আমি কার্বন এবং হাইড্রোজেনগুলো না দেখেই সেটা আঁকছি, আর এই ক্ষেত্রেও হাইড্রোজেনগুলো আঁকা যাক। যেহেতু আমি আগেও এখানে হাইড্রোজেনগুলো এঁকেছিলাম, এখানে এই হাইড্রোজেনগুলো আছে, এগুলোর কথা ভুলে যেতে চাই না। এগুলোর কথা কখনো ভুলে গেলে এগুলো সেখানে আছে ধরে নিতে হবে। আমি হাইড্রোজেনগুলো আঁকছি, কিন্তু আমরা যদি এই পুরো রিংটার দিকে তাকাই, আমরা জানি যে এখানে কার্বন আর হাইড্রোজেনগুলো উজ্জ্ব আছে। বেনজিনের প্রকৃত কাঠামোটা আসলে এটা আর এটার মাঝামাঝি কিছু একটা। বাস্তবে প্রতিটা কার্বনের মাঝে অনেকটা অর্ধ দ্বিবন্ধন পাওয়া যায়, তাই বাস্তবে এটা দেখতে অনেকটা এরকম হয়। এখানে একটা অর্ধ দ্বিবন্ধন আছে, এখানে একটা অর্ধ দ্বিবন্ধন আছে,
এখানে একটা অর্ধ দ্বিবন্ধন আছে, এখানে একটা অর্ধ দ্বিবন্ধন আছে, এরপর এখানে একটা অর্ধ দ্বিবন্ধন আছে, আর তারপর এখানে একটা অর্ধ দ্বিবন্ধন আছে। বেনজিনে আসলে ইলেকট্রনগুলো প্রকৃতপক্ষে পুরো রিংটাতে ঘুরে বেড়ায়, তাই এটা শুধুমাত্র এই কাঠামো আর এই কাঠামোর মধ্যে পাল্টাপাল্টি হয় না। প্রকৃত কাঠামো, নিম্ন শক্তি বিশিষ্ট কাঠামোটা হলো এখানকার এই কাঠামো। এখন এই লুইস ডায়াগ্রামগুলোতে আমি এখানে সব লুইস ইলেকট্রনগুলো দেখাইনি, কিন্তু এগুলো কন্ট্রিবিউটিং কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। বিক্রিয়া কৌশল দেখানোর সময় আপনি প্রায়ই এগুলো এভাবেই আঁকবেন, কিন্তু বাস্তবতা হলো রেজোনেন্স। এই অবস্থানগুলোতে রেজোনেন্সের কারণে বাস্তব ক্ষেত্রে বেনজিন এই দুইটা অবস্থানের মাঝামাঝি একটা অবস্থানে থাকে। এখন এটা শুধুমাত্র বেনজিনের ক্ষেত্রেই ঘটে না, এর অনেক উদাহরণ আছে, কিন্তু সবচেয়ে ভালো দুইটা উদাহরণের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখব, যেটা রেজোনেন্সের প্রেক্ষিতে অনেকবারই আপনারা দেখবেন। সেটা হলো কার্বনেট আয়ন। কার্বনেট আয়নে একটা অক্সিজেনের সাথে কার্বনের দ্বিবন্ধন থাকে, আর দুইটা অক্সিজেনের সাথে কার্বনের একক বন্ধন থাকে, আর অন্য দুইটা অক্সিজেনের অতিরিক্ত ইলেকট্রন থাকে। আমি যদি এই অক্সিজেন ইলেকট্রনগুলো আঁকি, এর 1 2 3 4 5 6 6টা, না আসলে এর 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। এটা পরিষ্কারভাবে দেখানো যাক। 1 2 3 4 5 6 7, 7টা যোজ্যতা ইলেকট্রন আছে, এর একটা অতিরিক্ত ইলেকট্রন আছে, তাই এর একটা নেগেটিভ চার্জ আছে। আর এটার ক্ষেত্রেও একই কথা সত্য, এর 1 2 3 4 5 6 7, 7টা যোজ্যতা ইলেকট্রন আছে, এরও একটা অতিরিক্ত আছে, তাই এরও একটা নেগেটিভ চার্জ আছে। আপনারা যদি এটার দিকে তাকান, আমরা এটাকে বলতে পারি রেজোনেন্স কাঠামো বা কন্ট্রিবিউটিং কাঠামো। তবে আপনি বলবেন যে এখানকার এই অক্সিজেনটা হয়তো নিরপেক্ষ, তাই এর 6টা যোজ্যতা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। তাহলে হয়তো এখানকার একটা ইলেকট্রন এই কার্বনের কাছে যেতে পারে, আর তখন কার্বন একটা ইলেকট্রন উপরের এই অক্সিজেনের কাছে হারাবে। হয়তো এরকম একটা অবস্থা কল্পনা করতে পারেন। এমন একটা অবস্থা কল্পনা করুন যেখানে এখানকার এই ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসবে, আর সেটা যখন কার্বনের কাছে চলে আসবে তখন কার্বন তার একটা ইলেকট্রন ছেড়ে দেবে। এগুলো একই সাথে ঘটবে। কার্বনটা এই ইলেকট্রনটা ছেড়ে দেবে আর সেটা উপরের অক্সিজেনের কাছে যাবে। আর সেটা ঘটলে এটা দেখতে কেমন হবে? তাহলে এটা যদি ঘটে তবে এই কাঠামোটা এবার দেখতে এরকম হবে। এখানে একটা কার্বন আছে, এখন এই কার্বনের সাথে এখানে একটা একক বন্ধন থাকবে যেটাতে অক্সিজেন যুক্ত থাকবে। এই অক্সিজেনের 6টা যোজ্যতা ইলেকট্রন ছিল, 1 2 3 4 5 6, 6টা যোজ্যতা ইলেকট্রন। কিন্তু এবার সে অতিরিক্ত নীল ইলেকট্রনটা পেল। এবার সে এই অতিরিক্ত নীল ইলেকট্রনটা পাওয়ায় এবার এর 7টা যোজ্যতা ইলেকট্রন থাকবে, আর এর একটা নেগেটিভ চার্জ আছে। আর এখানকার এই অক্সিজেনটা এবার তার একটা ইলেকট্রন এই কার্বনকে দিচ্ছে, তাই এটা এবার এর সাথে বন্ধনে যুক্ত হবে, তাই এর এখানে একটা দ্বিবন্ধন হবে। নিচের এই অক্সিজেনের সাথে এবার কার্বনের দ্বিবন্ধন গঠিত হবে। এটা একটা ইলেকট্রন দিয়ে দেয়, এর এবার 6টা যোজ্যতা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এবার এটা হলো নিরপেক্ষ। আর এখানকার এই অক্সিজেনটায় নতুন কিছু ঘটেনি। এটা কপি করে পেস্ট করে দিই। এটা কপি করলাম, এবার পেস্ট করি। তাহলে এটা এখানে এভাবে থাকবে। কিন্তু এবার আপনি একটা অবস্থা কল্পনা করতে পারেন, যে অবস্থায় এখানকার এই অক্সিজেনটা হঠাৎ করে এটা এই অক্সিজেনের ক্ষেত্রেও হতে পারে, এই অক্সিজেনের ক্ষেত্রেও হতে পারে। এই অক্সিজেনটা বলতে পারে যে আমার একটা অতিরিক্ত ইলেকট্রন আছে, সেটা কার্বনকে দিয়ে দেওয়া যাক, আর তখন কার্বন অন্য অক্সিজেনের সাথে এর দ্বিবন্ধনটা ছেড়ে দেবে। এক্ষেত্রে সেটা হবে এটাতে, সেটা আঁকা যাক। এবার হয়তো এখানকার এই ইলেকট্রনটা কার্বনকে দিয়ে দেওয়া হবে, এখানে একটা দ্বিবন্ধন গঠিত হবে। এরপর কার্বন একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে এখানকার এই ইলেকট্রনটা এই অক্সিজেনের কাছে ফিরে আসবে। তাহলে কি ঘটবে? এটা ঘটলে এই কাঠামোটা এরকম দেখাবে। একটা কার্বন উপরের অক্সিজেনের সাথে একক বন্ধনে যুক্ত থাকবে। এর 1 2 3 4 5 6 7, 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। এই রেজোনেন্স বিক্রিয়ায় বা আপনি যা বলতে চান তাতে এটার কোনো পরিবর্তন হয়নি। এটার একটা নেগেটিভ চার্জ আছে, আর নিচের এই অক্সিজেনটা এবার তার ইলেকট্রনটা ফিরিয়ে নিয়েছে। তাহলে আবার এর 7টা যোজ্যতা ইলেকট্রন হলো 1 2 3 4 5 6 7, 7টা যোজ্যতা ইলেকট্রন হলো। সে যে ইলেকট্রনটা ফিরে পেলো সেটা বেগুনি রং দিয়ে দেখাই। এবার এর একটা নেগেটিভ চার্জ আছে। এবার এই অক্সিজেনটা তার একটা ইলেকট্রন এই কার্বনকে দিয়ে দিয়েছে, তাই
এখানে একটা নতুন দ্বিবন্ধন গঠিত হবে, তাহলে এই অক্সিজেন আর কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন গঠিত হলো, সে একটা ইলেকট্রন দিয়েছে, তাই এর 1 2 3 4 5 6 ছয়টা যোজ্যতা ইলেকট্রন থাকবে, আর এটা এবার নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে কাঠামোগুলো এভাবে পরিবর্তিত হতে থাকবে, আপনি এই কাঠামো হতেও এই কাঠামোতে যেতে পারবেন, আসলে আপনি এগুলোর যে কোনোটা থেকে অন্য যে কোনো কাঠামোতে যেতে পারবেন। আর কার্বনেট আয়নের বাস্তবতা হলো, এটা লেখা যাক, এটা হলো একটা কার্বনেট আয়ন, আর বাস্তবতা হলো এর প্রকৃত কাঠামোটা হচ্ছে এই সবগুলোর মাঝামাঝি কিছু একটা হবে। একটা কার্বনেট আয়নের প্রকৃত কাঠামো দেখতে এরকম হবে। এখানে একটা কার্বন আছে, আর আছে 3টা অক্সিজেন। প্রতিটা অক্সিজেনের সাথেই এর অন্তত একটা একক বন্ধন থাকবে, আর এরপর একটা বন্ধনের 1/3 থাকবে। আমার আসলে বলা উচিত যে এদের প্রতিটাতেই একটা দ্বিবন্ধনের 1/3 থাকবে। সেটা এভাবেই দেখাই, এটা হলো একটা বন্ধনের 1/3, এটা একটা বন্ধনের 1/3। এটা কোনো স্ট্যান্ডার্ড নোটেশন নয়, কিন্তু এটা দিয়ে কাজ চলবে। 1/3 সময় ইলেকট্রনটা এই বন্ধনে থাকবে, আর অন্য 2/3 সময় বাকি 2টা অক্সিজেনের এই অতিরিক্ত ইলেকট্রনটা থাকবে। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে এদের প্রতিটাতেই একটা নেগেটিভ 2/3 চার্জ থাকবে, নেগেটিভ 2/3 চার্জ। কিন্তু লোকজন সাধারণত এগুলোর মধ্যে একটা কাঠামো আঁকেন, কারণ পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করাটাই সুবিধার। কিন্তু কার্বনেট আয়নের বাস্তবতা হলো এতে রেজোনেন্স ঘটে, ইলেকট্রনগুলো সবসময় এই কাঠামোগুলোর মধ্যে ভাসতে থাকে, আসলে সেগুলো এই সবগুলো বন্ধনের মধ্যেই ভেসে বেড়ায়, সেই জন্য এই অণুটা বেশি সুস্থিত হয়। এটা শক্তির স্তর এই যে কোনো কাঠামোগুলোর তুলনায় কম, আর সেই একই কথা প্রযোজ্য বেনজিনের ক্ষেত্রেও। এখানকার এটা হলো এই 2টা কাঠামোর কোনো মধ্যবর্তী অবস্থা, এটাতে শক্তি কম এবং এটা বেশি সুস্থিত এই 2টা যে কোনো কাঠামোর তুলনায়।